আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না, কোস্টগার্ডের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু, বিদেশ ফেরত যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ আবার বাধ্যতামূলক করল সরকার। চলে গেলেন ভারতীয় বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কেওড়াতলা শ্মশানে আজই শেষকৃত্য। এবং বিশ্বজুড়ে করোনায় 13,18,000 মানুষের মৃত্যু, সংক্রমণ শনাক্ত হয়েছে 5,43,00,000 মানুষের। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় কখনোই বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না। সকালে বাংলাদেশ কোস্টগার্ডের 9টি অত্যাধুনিক জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সরকার প্রধান। এ সময় সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পরই যারাই ক্ষমতায় এসেছে তাদের কেউ সমুদ্র সীমায় দেশের অধিকার নিয়ে কোনো কথা বলেনি। বাংলাদেশ কোস্টগার্ডের 9টি অত্যাধুনিক জাহাজ ও ভোলার একটি ঘাঁটি কমিশনিং উপলক্ষে সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে গণভবন থেকে ভিডিওতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের শুরুতে দেয়া বক্তব্যে কোস্টগার্ড গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরেন প্রধানমন্ত্রী। কোস্টগার্ডের আধুনিকায়নে সরকারের উদ্যোগ সম্পর্কে অবহিত করে এ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে। এই বাহিনীর সদস্যরা স্বল্পতম সময়ে বিশাল সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের যানবাহন নিরাপত্তায় অসামান্য সাফল্য অর্জন করে চলেছেন। আমরা এই বাহিনীর সক্ষমতা আরো বাড়ানোর জন্য হোভারক্রাফট, ড্রোন ও সকল আবহাওয়ায় চলাচল উপযোগী 3,500 টন ক্ষমতা বিশিষ্ট জাহাজ সরবরাহের উদ্যোগ নিয়েছি। এ সময় নিজস্ব সমুদ্র সীমার বাইরে মহিষোপানে একটি বড় এলাকার উপর বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা ইস্যুতেও কথা বলেন তিনি। হয়তো আওয়ামী লীগ ক্ষমতা না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। দুটি বন্ধুপ্রতিম দেশ বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায়ে আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি এবং সেইখান থেকে আমাদের আর্থিক উন্নয়নের জন্য ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে জানিয়ে সরকার প্রধান বলেন, করোনা ভাইরাসের কারণে অর্থনীতির গতি যেন থমকে না যায় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের, অনবরত এই দুর্যোগ মোকাবেলা করতে হয়। কাজে এই দুর্যোগ মোকাবেলা করে মানুষের জানমাল বাঁচানো এবং সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন। সমুদ্র সীমায় শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বলিষ্ঠ ভূমিকার জন্য কমিশনিং অনুষ্ঠানে কোস্টগার্ডের সদস্যদের ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্জিতা জুথি, রেডিও টুডে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে 1,837 জনের দেহে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় আরও 1,693 জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত এই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 14,003টি নমুনা সংগ্রহ করে আগের নমুনা সহ একদিনে পরীক্ষা করা হয়েছে মোট 14,060টি নমুনা। এখন পর্যন্ত মোট 25,41,194টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন 1,837 জন।
আর এখন পর্যন্ত মোট 4,32,333 জন করোনা শনাক্ত হয়েছেন। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 21 জন। ফলে দেশে এ পর্যন্ত করোনায় মোট 6,194 জনের মৃত্যু হলো। মৃত্যুবরণকারীদের মধ্যে 17 জন পুরুষ এবং 4 জন নারী। আর এখন পর্যন্ত করোনায় পুরুষ 4,768 জন এবং নারী মারা গেছেন 1,426 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে গেল দিনের তুলনায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে 24 ঘন্টায়। এদিকে একই সময়ের মধ্যে 1,693 জন সহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,49,542 জন। গতকালের তুলনায় 231 জন বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন আজ। আবিদ আজম, রেডিও টুডে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন। বর্তমানে তারা দুজনই বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। তিনি বলেন, আজ সকালে তাদের দুজনেরই গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেজন্য তাদের কোভিড-19 পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। গত রাতে পরীক্ষার ফলে তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। তবে শারীরিকভাবে তাদের মধ্যে কোনো উপসর্গ নেই বলেও জানান শরীফ মাহমুদ অপু। বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড-19 নেগেটিভ সনদ আবার বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। করোনা নেগেটিভ সনদ না আনতে পারলে 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানিয়েছেন তিনি। আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় সব জায়গায় এই নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জাহিদ মালিক। নিজেদের অপরাধ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জনগণকে আগুনে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে মন্তব্য করে তিনি আরও বলেন, এটা তামাশা ছাড়া আর কিছুই নয়। সকালে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে সুষ্ঠু ভোট হবে। তিনি নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। তাকে স্মরণ করিয়ে দিতে চাই, 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা। 300 আসনের মধ্যে বিএনপি 278টি আসন দখল করেছিল ভোটারবিহীন নির্বাচনে। সেই মাগুরা মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোনোদিন হবে না। এদিকে বিএনপি নিজেরাই বাস পুড়িয়েছে দাবি করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সেই ঘটনায় দায়ের হওয়া মামলার প্রতিবাদে দলটির কর্মসূচি ঘোষণা অত্যন্ত হাস্যকর। মন্ত্রী বলেন, সরকার যখন করোনা ভাইরাস নিয়ে চিন্তিত এবং তা মোকাবেলার চেষ্টা করে যাচ্ছে, তখন বিএনপি দুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে আগুন দিয়ে মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে। দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি অপরাজনীতি থেকে বের হয়ে আসতে পারেনি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিএনপি তো আসলে নির্বাচনে অংশগ্রহণ করেছে জয়লাভের উদ্দেশ্য নয়। প্রথম দিন থেকেই শুরু করেছে অভিযোগের বাক্স নিয়ে তারা বসেছিল। তাদের দুটি উদ্দেশ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে দলকে টিকিয়ে রাখা। ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যরা। সকালে সংগঠনের সভাপতি শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে যুবলীগ সভাপতি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবেন কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যরা। এর আগে 7ম জাতীয় কংগ্রেসের প্রায় 1 বছর পর শনিবার সন্ধ্যায় সংগঠনের 201 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আমাদের প্রায়োরিটি হচ্ছে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, এবং যতদিন পর্যন্ত আমাদের একটা ডিক্লারেশনও ছিল, যতদিন পর্যন্ত করোনা থাকবে ততদিন পর্যন্ত আমরা মানুষের পাশে থাকব এবং আমাদের এই কাজ আমরা চালিয়ে যাব। 86 বছরের কর্মময় জীবনের অবসান হল ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। টানা 40 দিন ধরে কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 6 অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। তার মৃত্যুতে দুই বাংলার সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, নন্দিত এই অভিনেতা নিজ কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া দীর্ঘ অভিনয় জীবনে তার সহকর্মীরাও শোক প্রকাশ করেছেন। দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরের অদূরে কেওড়াতলা শ্মশানে আজই সম্পন্ন হবে উপমহাদেশের খ্যাতিমান এই অভিনেতার শেষকৃত্য। বাংলা সিনেমার কিংবদন্তি এ মহাতারকা ছিলেন একাধারে একজন অভিনেতা, নাট্যকার, বাচিক শিল্পী, কবি ও চিত্রকর। তার কর্মময় জীবনের কিছুটা তুলে ধরেছেন সহকর্মী আনোয়ার হোসেন। 1959 সালে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পথ চলা শুরু। 24 বছর বয়সে এই সিনেমায় অপু চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন শক্তিমান এই অভিনেতা। তুমি যেভাবে মানুষ হয়েছো, এত বড় বাড়ি, চাকর বাকর, এত সুন্দর ঘর। এর পরের ইতিহাস কেবল জয় আর সোনালী সাফল্যের। 250-র বেশি ছবিতে সুনিপুণ অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। চারুলতার অমল, ঘরে বাইরের সন্দীপ, হীরক রাজার দেশে, মাস্টার মশাই সহ কেবল সত্যজিৎ রায়েরই 14টি চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। কিন্তু সেটি শেষ কথা নয়, সেটি ট্র্যাজেডিও নয়, সে মহৎ কিছু করছে না। পরবর্তীকালে মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। আঙুলের ছাপ থেকে যে অপরাধী ধরার একটা উপায় হতে পারে, এই চিঠিতেই সেটা প্রথম জানা যায়। তার অভিনীত চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেলুদা। সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ চরিত্রে ফেলুদার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন কীর্তিমান এই অভিনেতা। আচ্ছা, মেয়েটার কি আক্কেল বলো দেখি? ও ওইরকমই বামুন দিদি, ওর কোনো ভয় ডর নাই। 1973 সালে অশনি সংকেত সিনেমায় সম্পূর্ণ ভিন্ন চরিত্রে আবির্ভূত হন সৌমিত্র। এই ছবিতে তার সঙ্গে কাজ করেন বাংলাদেশি অভিনেত্রী ববিতা। সৌমিত্র চট্টোপাধ্যায় একই সঙ্গে অভিনেতা, চিত্রশিল্পী, নাট্যকার, বাচিক শিল্পী এবং কবি। এক্ষণ নামে একটি সাহিত্য পত্রিকা সম্পাদনার কাজেও যুক্ত ছিলেন তিনি। তবে অভিনয়ই ছিল তার রক্তে, স্মৃতিতে, জীবনের রোজ নাম চায়। একবার সৌমিত্র বলেছিলেন, সেই শৈশবকাল থেকে আজ অবধি অভিনয় ছাড়া অন্য কিছু ভাবেননি তিনি। কারো সঙ্গে জনপ্রিয় জুটি গড়ে না উঠলেও সমসাময়িক সব নায়িকার বিপরীতেই নায়ক হিসাবে সাফল্য পেয়েছেন সৌমিত্র। সুচিত্রা সেনের সঙ্গে 7 পাকে বাঁধা কিংবা সত্তার যেমন মনোমুগ্ধকর অভিনয়ে দর্শক মাত করেছেন, তেমনি সাবিত্রী, সুপ্রিয়া, অপর্ণার সঙ্গেও দর্শক অবলীলায় লুফে নিয়েছেন তাকে। লোকটা বছর 10 আগে কি একটা গোলমেলে ব্যাপারে জড়িয়ে পড়েছিল। জীবনের গোধূলি বেলাতেও শুটিংয়েই ব্যস্ত ছিলেন তিনি। সেপ্টেম্বর জুড়ে কাজ করেন নিজের বায়োপিকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম 1935 সালে কলকাতার মির্জাপুর স্ট্রিটে। ছেলেবেলা কেটেছিল ডিএল রায়ের শহর কৃষ্ণনগরে। মা অশালতা চট্টোপাধ্যায় ছিলেন গৃহবধূ। বাবা মোহিত চট্টোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? তবে চট্টোপাধ্যায় পরিবারের আদিবাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়েক গ্রামে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পিতামহের আমল থেকে এই পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। সৌমিত্র পড়াশোনা করেন হাওড়া জেলা স্কুল, স্কটিশ চার্চ কলেজ, কলকাতার সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। কলেজ জীবনেই অহিন্দ্র চৌধুরী ও পরবর্তীতে নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর সান্নিধ্যে এসে অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার মনস্থির করেন জীবনশিল্পী সৌমিত্র। খুবই উৎসাহিত, আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমার 6 দশকের কেরিয়ারে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, ফ্রান্স সরকারের লেজিয়ন অফ অনার সহ অসংখ্য পুরস্কার পান বর্ষিয়ান এই অভিনেতা। বাংলা চলচ্চিত্রের এই কালজয়ী অভিনেতার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে রেডিও টুডে পরিবার। ভালো থাকিস, বইটা ছাপিস। আনোয়ার হোসেন, রেডিও টুডে। অপু, অপূর্ব রায়। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছে আমি জহিরুল ইসলাম টুটুল। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন।
বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। FM 89.6 প্রচারিত হচ্ছে আমাদের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। রাজধানীর কয়েকটি স্থানে গত বৃহস্পতিবার বাস পোড়ানোর মামলায় দায়ের করা মামলায় আরও 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত 47 জনকে গ্রেপ্তার করা হলো। আজ ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মোহাম্মদ ওয়ালিদ হোসেন জানান, ওই দিনের বাস পোড়ানোর ঘটনায় এ পর্যন্ত মোট 16টি মামলা দায়ের করা হয়েছে। চিকিৎসার নামে মারধর করে পুলিশের সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যা মামলায় মাইন্ড 8 হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের করা 5 দিনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ আদেশ দেন। এর আগে 12 নভেম্বর দুপুরে ফাতেমা খাতুন ময়নাকে গ্রেপ্তার করে পুলিশ। এসপি শিপনকে মারধরের ভিডিও পর্যালোচনা করে ওই নিয়ে মামলায় 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন সংগঠনটির মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবু নাগরী। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বাড়িধারা মাদ্রাসার অধ্যক্ষ ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির মাওলানা নূর হোসেন কাসেমি। আজ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কাউন্সিলে 151 সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করা হয়। তবে প্রয়াত আমির আহমদ শফির ছেলে আনাস মাদানি ও তার অনুসারীরা সম্মেলনে উপস্থিত ছিলেন না। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি বাজারের সোনালী ব্যাংকে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ব্যাংকের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এ সময় ডাকাত দল নগদ 9 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। দুপুরে 1:00টার দিকে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উথলি বিশেষ ক্যাম্পের বিজিবি ও জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলের ফেলে যাওয়া পিস্তলের ম্যাগজিন উদ্ধার করে। ময়মনসিংহ নগরী থেকে মানুষের মাথার 12টি খুলি সহ 2 বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আজ ভোরে নগরীর রামকৃষ্ণ মিশন রোডের একটি ভাড়া বাসা থেকে এসব খুলি ও হাড় উদ্ধার করা হয়। বিদেশে পাচারের উদ্দেশ্যে এসব হাড় ও খুলি সংগ্রহ করা হচ্ছিল বলে ধারণা পুলিশের। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এগুলো সংগ্রহ করা হচ্ছিল বলেও পুলিশের ধারণা। ভিতরে এবং বাইরে অনেকগুলো কঙ্কাল ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এর মধ্যে আপনার 12টা মাথার খুলি এবং শরীরের বিভিন্ন হাড়ের অংশবিশেষ আমরা পাই। তার সাথে প্রায় 80 লিটার লিকুইড জাতীয় রাসায়নিক পদার্থ এবং 3 কেজি সাদা দানাদার জাতীয় রাসায়নিক পদার্থ আমরা উদ্ধার করি। সাথে সাথে আমরা আসামিকে গ্রেপ্তার করি। বলছিলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম। এবার দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ওয়াশিংটন ডিসিতে বিশাল সমাবেশ ও শোভাযাত্রা করেছেন ট্রাম্প সমর্থকরা। স্থানীয় সময় শনিবার মিলিয়ন মেগা মার্চ নামে ওই সমাবেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন হাজারো মানুষ। হোয়াইট হাউসের কাছে ফ্রিডম প্লাজা থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আশেপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা। গাড়ি বহন নিয়ে গলফ ক্লাবে যাওয়ার সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাত নেড়ে অভিবাদন জানান ডোনাল্ড ট্রাম্প। গত 7 নভেম্বর ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের বিজয় নিশ্চিতের পর এ পর্যন্ত বেশ কয়েকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে শনিবারের সমাবেশ ছিল অপেক্ষাকৃত বিশাল। ওথ কিপার্স মিলেশিয়া ও প্রাউড বয়েজ সহ উগ্র ডানপন্থী বিভিন্ন সংগঠনের সদস্যরা তাতে অংশ নেন। সেখান থেকে 10 জনকে আটক করার কথা জানিয়েছে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম। রোমানিয়ায় করোনা রোগীদের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় শনিবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর পিয়াত্রা নিমের ওই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে আগুন ছড়িয়ে পড়ে। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 13,20,000 মানুষের মৃত্যু হয়েছে আর সংক্রমণ শনাক্ত হয়েছে 5,44,47,000 মানুষের। রোমানিয়ায় স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় করোনা ভাইরাস রোগীদের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তার নিবিড় পরিচর্যা কেন্দ্র সংলগ্ন আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। 3য় তলার যে ঘরে আগুনের সূত্রপাত, সেখানে 8 জনের আর পাশের ঘরে আরও 2 জনের মৃত্যু হয়। তারা সবাই করোনা ভাইরাসের রোগী ছিলেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রের অনেক রোগী ভেন্টিলেশনে ছিলেন। আগুনে আরও 7 জন দগ্ধ হয়েছেন এবং তাদের অবস্থা সংকটজনক বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তাদের মধ্যে হাসপাতালটির একজন চিকিৎসকও রয়েছেন। রোগীদের উদ্ধার করতে গিয়ে তিনি দগ্ধ হন বলে জানা গেছে।
কি থেকে আগুনের সূত্রপাত তা পরিষ্কার হয়নি বলেও জানিয়েছেন কর্মকর্তারা। রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। জানুয়ারিতে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রে আরও ৮০ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাদের মধ্যে প্রাণ হারাতে পারে ৭০,০০০ মানুষ। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের বর্তমান মৃত্যু হার বিবেচনায় নিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন আভাস দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যদি তাদের কৌশল পরিবর্তন করে এবং অঙ্গরাজ্যগুলোর সরকার যদি কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেয়, তখনই কেবল এমন পরিস্থিতি ঠেকানো সম্ভব। যুক্তরাষ্ট্রে প্রথম দফার প্রকোপ ছড়িয়েছিল বসন্তকালে। তখন বড় বড় উপকূলীয় শহরগুলো বেশি আক্রান্ত হয়েছিল। দ্বিতীয় দফার করোনা প্রকোপ ছড়ায় গ্রামীণ এলাকাগুলোতে। তৃতীয় দফার প্রকোপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ এলাকাতে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১,৫৭,০০০-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ডেমোক্র্যাট নেতা জো বাইডেন অঙ্গীকার করেছেন, ক্ষমতা গ্রহণের পর করোনা ভাইরাস মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। গত এক সপ্তাহ জুড়ে ভারতে দৈনিক সংক্রমণ ৪৫,০০০-এর আশেপাশে থাকার পর আজ গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১,০০০, আর এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৮৮,১৪,০০০ মানুষ। এই সংখ্যা নিয়ে আক্রান্তের তালিকায় বিশ্বের দ্বিতীয় স্থানে ভারত। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে দিনকে দিন টালমাটাল হয়ে পড়ছে গোটা ইউরোপ। ফ্রান্সে গত ২ সপ্তাহ ধরে লকডাউন চলছে, কিন্তু তাতেও সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে ছাড়িয়ে গেছে ফ্রান্স। গত একদিনে এই দেশটিতে আক্রান্ত হয় ৩২,০০০-এর বেশি মানুষ। এতে মোট আক্রান্ত ছাড়িয়েছে ১৯,৫৪,০০০। স্পেনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০,০০০। সংক্রমিত হয়েছেন প্রায় ১৫ লাখের মতো মানুষ। একই অবস্থা যুক্তরাজ্য, ইতালি, স্পেন, জার্মানি, ইউক্রেন, রাশিয়া সহ অনেক দেশেই। এদিকে ফ্লুভক্সামিন নামের একটি ওষুধ করোনা রোগীদের সবচেয়ে মারাত্মক জটিলতা থেকে রক্ষা করে বলে জানিয়েছে সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা। সম্প্রতি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালের অনলাইনে এ সংক্রান্ত সমীক্ষাটি প্রকাশ করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ১৫২ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তথ্য জানান তারা। এই ওষুধটি গ্রহণ করেছেন এমন ৮০ জন রোগীর মধ্যে কেউই গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যায় পড়েননি। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। দিন শেষে ডিএসই এক্স সূচক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৬৭ পয়েন্টে, আর লেনদেন হয়েছে ১,১৯৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টির দাম। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার, আর সিএসই 30 সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১,৪৮৪ পয়েন্টে। এবার খেলাধুলার খবর। ফুটবল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। নেপালের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচের পর রুটিন চেকআপে তার করোনা ধরা পড়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জেমিডের করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছে। ঠান্ডাজনিত সমস্যা ছাড়া ৪১ বছর বয়সী এই ইংলিশ কোচের শরীরে এখন পর্যন্ত অন্য কোনো উপসর্গ নেই। বর্তমানে হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। ফুটবলের আরও খবর। উয়েফা নেশনস লিগের হাই ভোল্টেজ ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। খেলার ৫৩ মিনিটে দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন এনগোলো কান্তে। এই জয়ে লিগের শেষ ৪-এ জায়গা করে নিল ফ্রান্স। অন্যদিকে হারের খেসারত হিসেবে টানা ৫ ম্যাচে জয়ের ধারায় থাকা পর্তুগাল ছিটকে গেল টুর্নামেন্ট থেকে। এদিকে পিছিয়ে পড়েও ইউক্রেনের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে জার্মানি, আর সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে স্পেন। এবার বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার ভারতের গুজরাটের আরহাম তালসানিয়াকে নিয়ে শুনুন আজকের সেলিব্রিটি নিউজ। করোনাকালে অন্য শিশুদের মতো ঘরবন্দি থেকে ছোট আরহাম কাজে লাগিয়েছে এই ঘরবন্দি সময়টাকে। মাত্র ৬ বছর বয়সেই প্রোগ্রামার হয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। ভারতীয় এই শিশুর পুরো নাম আরহাম ওম তালসানিয়া। দ্বিতীয় শ্রেণীতে পড়লেও সে এখন বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামার।
এনডিটিভি জানায় ভারতের গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা আরহাম এই অল্প বয়সেই পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহারের মধ্য দিয়ে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে অংশ নেয় দেশটির পিয়ারসন বিইউই টেস্ট সেন্টারের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষায়। এতে পাশ করার পরে বিশ্বের সবচেয়ে ক্ষুদে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে আরহামের। এত অল্প বয়সে কিভাবে প্রোগ্রামিং শিখে অসাধ্যকে সাধন করেছে সে। এক সাক্ষাৎকারে আরহাম জানিয়েছে, মূলত আমার বাবা ওম তালসানিয়াই আমার পথপ্রদর্শক। আমার বাবা আমাকে কোডিং শিখিয়েছে। 2 বছর বয়সেই আমি ট্যাবলেট ব্যবহার করতে পারতাম। 3 বছর বয়সে আমার আইওএস এবং উইন্ডোজ গ্যাজেট ছিল। পরে জানতে পারি আমার বাবা পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন। এরপর বাবার কাছ থেকেই পাইথন ল্যাঙ্গুয়েজ শিখে নিজেই ছোট ছোট গেম বানানো শুরু করে আরহাম। নিজের কাজ পাঠায় বিভিন্ন সংস্থার কাছে। অল্প কয়েক মাসের মধ্যেই পাইথনের পক্ষ থেকে স্বীকৃতিও পেয়ে যায় আরহাম। ছেলের এমন সাফল্যে খুশি বাবা ওমো। তিনি বলেন, ছোটবেলা থেকেই গ্যাজেটের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল দেখে আমি ওকে প্রাথমিক কিছু কোডিং শিখিয়েছিলাম। তার সাহায্যে নিজস্ব কৌশলে গেম বানিয়ে খেলতো আরহাম। আরহাম বলেছে, ভবিষ্যতে আমি এই মেধাকে কাজে লাগিয়ে কোডিং এর জন্য অ্যাপস, গেমস তৈরি করতে চাই। সেই সাথে একজন উদ্যোক্তা হয়ে সবাইকে সহায়তা করতে চাই, অভাবীদের সাহায্য করতে চাই। জাইফ রহমান, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়া সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। রাত 8টায় তাপমাত্রা 1 ডিগ্রি কমে হতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টায়ও বজায় থাকতে পারে। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি কমে রাত 11টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 63%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 155, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্রসীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হতো না, কোস্টগার্ডের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 21 জনের মৃত্যু, বিদেশ ফেরত যাত্রীদের জন্য করোনা নেগেটিভ সনদ আবার বাধ্যতামূলক করল সরকার। চলে গেলেন ভারতীয় বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কেওড়াতলা শ্মশানে আজই শেষকৃত্য। এবং বিশ্বজুড়ে করোনায় 13,20,000 মানুষের মৃত্যু, সংক্রমণ শনাক্ত হয়েছে 5,44,00,000 মানুষের। এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশের রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, এবং রাত 11:15টায় আমাদের মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। Radio Today, 89.6 FM